রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ ইউনুস স্যার, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, আর উপরাষ্ট্রপতি জনাব ডক্টর বদিউল আলম মজুমদার স্যার, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপপ্রধানমন্ত্রী জনাব ডাক্তার শফিকুর রহমান, আর মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা গত 1.5-2 মাস থেকে বলে আসতেছি বিপ্লবী সরকারের কথা, যে এই যেটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এটা ভেঙে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে সব দল মিলে। জামাত, বিএনপি, চরমোনাই যতগুলো দল আছে, এনসিপি, সব দল থেকে নিয়ে যোগ্য ব্যক্তিকে নিয়ে একটা শক্তিশালী বিপ্লবী সরকার গঠন করতে হবে এবং এটা মোটামুটি 10 বছরের মতো একটা মেয়াদ থাকতে হবে। এরপর 10 বছর পর নির্বাচন হবে, হওয়ার পরে যে দল আসবে সেটা আসবে। তো এটা আমরা 1.5-2 মাস থেকে বলে আসতেছি, কিন্তু কেউ আমলে নিচ্ছে না। তো গতকালকে দেখলাম যে এটা বিভিন্ন দল এখন এটা নিয়ে আলোচনা করতেছে। তবে পিনাকি ভট্টাচার্য যে রূপরেখা সর্বপ্রথম দিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে বিপ্লবী সরকার, এরপর আমিরে জামাত থাকবেন। তো এখানে গতকালকে যেটা দেওয়া আছে সেটাতে কিছুটা পরিবর্তন এসেছে। তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মাসুক। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বলে আসছিলাম যে একটি সকল রাজনৈতিক দল মিলে একটি শক্তিশালী সরকার না হলে আমাদেরকে স্টে করা বা আমাদের আন্তর্জাতিক শত্রু এবং দেশীয় শত্রুর মোকাবেলা করা খুবই কঠিন হয়ে যাবে। আর এই কথাটির একটি ফসল যেন সামনের দিকে এগিয়ে আসছে বলে আমরা দেখতে পেয়েছি। আজকে যে কথাটি আমরা বলে আসছি সেই কথাটিরই একটি প্রতিফলন বাংলাদেশে একটি বড় অনুষ্ঠান আমরা দেখতে পেয়েছি। বেশ কিছু মিডিয়াতে সেই লেখাটি এসেছে, তা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে রাষ্ট্রপতি করে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে এবং ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে বিএনপি এবং জামাত, তারপরে এনসিপি, তারপরে অন্যান্য রাজনৈতিক দলগুলাকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী মন্ত্রী পরিষদ এবং প্রয়োজনে সেই পরিষদটা দ্বিপাক্ষিক পার্লামেন্টের মতো আরো একটু বড় করে তৈরি করা এবং সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনায় বসেছে বাংলাদেশে। তো আজকে যে আলোচনাটা বসেছে সেই ফর্মুলাটা আমি আগেও বলেছি যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে দিয়েছিলেন। আজকে তারা দেখলাম বাংলাদেশে আরেকটা জিনিস অ্যাড করেছে যে রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনুস, উপরাষ্ট্রপতি বদিউল আলম মজুমদার। এই নামটাই আমার আবার আপত্তি আছে। আমি চাই না যে বদিউল আলম মজুমদারের মতন একজন ভারত প্রেমী, আওয়ামী লীগ প্রেমী মানুষ এখানে ঢুকে যাক। বদিউল আলম মজুমদারকে মাইনাস করে বাকি যে 3 জনের নাম আছে, যে সিরিয়ালে তারা নামটি বলেছে, এতে আমার কোনো ব্যক্তিগতভাবে আপত্তি নাই। আমি ব্যক্তিগতভাবে এই 3 জনকে শ্রদ্ধা করি। ডক্টর মোহাম্মদ ইউনুস, জনাব তারেক রহমান, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তারা 3 জন যদি শীর্ষ পর্যায়ে থাকে এবং প্রত্যেকটা দলের যেই অবস্থান আছে বাংলাদেশে বা 24-এর বিজয়ে, 24-এর আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে যদি আমরা কিছু আসন ছেড়ে দেই, কিছু মন্ত্রী পরিষদে অ্যাড করি, যাদের যোগ্যতা আছে, মেধা আছে, তাদেরকে যদি আমরা কাজে লাগিয়ে একটি সরকার তৈরি করি, সর্বদলীয় সরকার, পৃথিবীর এমন কোন শক্তি নাই বাংলাদেশের দিকে তাকাবে। নরেন্দ্র মোদীর প্রস্রাব পায়খানা একসাথে শুরু হয়ে যাবে, শুধু লুডা আর গডিনিয়া টয়লেটে যাবে আর আসবে। নরেন্দ্র মোদীকে টয়লেটে যাওয়া আসার ব্যবস্থাটা এরই মাঝে করা যাবে। কিন্তু অপরদিকে আমি আবার সন্দেহ করছি ভারতের লবিং সেনাবাহিনীর ভিতরে যেভাবে আছে, সেনাবাহিনী বলতে সেনা প্রধান, উপরস্থ 2-1 জনের ভিতরে যেভাবে ভারতের লবিং আছে, আওয়ামী লীগ যেরকম ভাবে বিভিন্ন জায়গায় গাপটি মেরে বসে আছে, সেখানে কতটুকু বিএনপিকে এখানে রাজি করানো যাবে, বিএনপি কতটুকু এটা বুঝবে, কতটুকু তারেক রহমান সাহেব এটা মূল্যায়ন করতে পারবে, এই বিষয়টা নিয়ে আমি একটু সন্দিহান আছি। আপনারা কতটুকু সন্দিহান, কতটুকু আপনাদের কনসেপ্টটা আপনারা যদি কমেন্টস করে লিখেন, আমি আপনাদের এই কমেন্টস থেকে আরো কিছু তথ্য জানতে এবং বুঝতে পারবো। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশকে যদি ভালোবাসি, আমরা যদি মাকে ভালোবাসি, মায়ের ভালোবাসার জন্য ভাই ভাইয়ের ভিতরে, বন্ধু বন্ধুর ভিতরে
আপনজনের ভিতরে, পরিবারের ভিতরে হয়তোবা আমি আমার পছন্দের ভালো জিনিসটা না পেয়ে একটু কম পেলাম, কিন্তু আমিও তো পেলাম। সেই তারেক রহমান আজকে 18 বছর বাংলাদেশের বাইরে, বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির উনি 18 বছর আগে জয়েন্ট সেক্রেটারি ছিলেন। তারপরে উনি লন্ডনে দীর্ঘদিন থাকার পরে উনি গত কয়েক বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, যেহেতু বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন, অসুস্থ ছিলেন, সেই কারণে। তো আজকে জনাব তারেক রহমান 18 বছর পরে গিয়ে ডাইরেক্ট প্রধানমন্ত্রী হচ্ছেন। এই অফারটা জনাব তারেক রহমান ফেরত দিবে বলে আমি আবার এটাও বিশ্বাস করতে চাই না। আমি বিশ্বাস করতে চাই তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার দায়িত্বটা খুব সুন্দরভাবে নিবেন এবং নেওয়ার ভিতরে উনার যে অভিজ্ঞতাটা হবে, উপরের দিকে ডক্টর ইউনূস স্যার আর উনার পাশে যদি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব থাকে, তাহলে এই দুইজনের কাছ থেকে উনার রাজনৈতিক প্র্যাকটিক্যাল বাংলাদেশের মাটির উপরে অনেক কিছু শিখার, অনেক কিছু বোঝার, অনেক কিছু সহযোগিতা পাওয়ার আছে। প্রিয় দর্শক, বাংলাদেশে দুইটা রাজনৈতিক দল থাকুক, বারবার আমরা বলে আসছি, তাহলে বিএনপিও থাকবে, জামাতও থাকবে, গণতন্ত্র থাকতে হলে দুইটি দল থাকতে হবে। তাই এই কারণে আমি সবসময় এই দুইটি দলের নাম বলি। আমি চাই না যে তৃতীয় অন্য কোনো দল সবচেয়ে ভালো শক্তিশালী অবস্থানে আসুক। এনসিপি কে নিয়ে কিছুদিন কিছুটা স্বপ্ন দেখলেও এনসিপি সেই পরিপূর্ণতা দেখাতে পারেনি, কিন্তু এনসিপিও পাশে থাকবে, তাদেরকে তো বাদ দেওয়া যাবে না, কারণ তারা যে অরিজিনাল যুদ্ধে অংশগ্রহণ করেছিল এটা তো ভুল নয়। কিন্তু এরই মাঝে এনসিপির কিছু নেতার নামে যে এলিগেশন তৈরি হয়েছে, বিভিন্ন দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার যারা করছে, তাদেরকে বাদ রেখে নাহিদকে নিয়ে, হাসনাত আব্দুল্লাহকে নিয়ে, সারজিদকে নিয়ে একটি উচ্চ বৈঠক করে তাদের মধ্য থেকে কারা ক্লিন আছে এবং যাদেরকে ইমেজ আছে, ক্লিন আছে, পরীক্ষিত, তাদেরকে সরকারে নিয়ে অথবা সরকারের বাইরে থাকলেও ওরা যাতে করে রাজনৈতিক দলটাকে সুন্দরভাবে গুছাতে পারে, সেই ধরনের তাদের প্রতি সহনশীলতা, ভালোবাসাটা রেখেই যেন আমরা রাষ্ট্র পরিচালনা করি। কারণ তাদের প্রতি যেন আমরা আবার অবিচার এতটা না করে ফেলি যে তারা মূল যে দেশটাকে স্বাধীন করার জন্য ভূমিকা নিয়েছিল, নিজের জীবনটাকে বাজি রেখেছিল, তাদের বন্ধু, আত্মীয় স্বজন, তাদের পাশের তারা যে জীবন দিয়েছে, এর বদলায় অন্তত আবু সাইদের কথা মনে করে, অন্তত মুগ্নর কথা মনে করে আমরা যেন তাদের প্রতিও একটু সহনশীল থাকি। তারা সরকারে থাকুক বা সরকারের বাইরে থাকুক, তারাও যেন ভালো থাকে, তাদের প্রতিও যেন একটু ন্যায় বিচার করি। আজকে যে ঢাকায় যে কর্মসূচিটি তারা যে একটি সেমিনার করেছে, সেমিনারের ভিতরে তাদের প্রস্তাবনাটা আপনাদের সামনে আমি হুবহু তুলে ধরছি। তারা যা বলেছেন, সেখানে তারা বলেছেন যে 25% বিএনপি যেহেতু বড় দল, তাই বিএনপি 25% এই উপদেষ্টা পরিষদ, মন্ত্রী পরিষদে নিবেন। এর মধ্যে সবচেয়ে বড়টা হলেন প্রধান উপদেষ্টা, সেটা তারেক রহমান সাহেবের জন্য। তারপরে এভাবে জামাত 20%, উপপ্রধানমন্ত্রীর দায়িত্বটা জামাতের আমির। তারপরে এখানে আসছে এনসিপির 15%। এখানে এনসিপির 15% নিয়েও আমার মন্তব্য আছে। এনসিপি 15% পাবে না তার চাইতে কম পাবে, সেটাও বিবেচনা করার ভাবনার দরকার আছে। কারণ এনসিপি যা দেখেছিলাম 10 মাসে তা তারা দেখাতে পারেনি। তারপরেও কয়েকটি ছেলে মেয়ে খুবই নিট এন্ড ক্লিন, শিক্ষিত, মার্জিত আছে, তাদেরকে কিভাবে রাখা যায় সেটা চিন্তা করা যায়। তারপরে আসছে চরমুনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জন্য 5% এবং অন্যান্য সকল দলের জন্য 25% এবং আম জনতা থেকে, দেশের সোশ্যাল বুদ্ধিজীবী মেধাবী মানুষ থেকে 10%, সব মিলে তারা 100% এভাবে বানিয়েছে। কিন্তু সেই 100%-এর জায়গায় বিএনপি যদি 25-এর জায়গায় 30 দাবি করে, আমি মনে করি বিএনপি কে এটা দেওয়া যেতে পারে। এনসিপি কে 15-এর জায়গায় 10 করা যেতে পারে। এতে কোনো আপত্তি আমার তরফ থেকে আসা ঠিক হবে না, বা আলোচনার টেবিলে বসলে এটা আপত্তি হয়তো বা কেউ করবেন না, কেউ করলেও এটা মীমাংসাযোগ্য বলে আমি মনে করি। বিএনপি কে 30% দিয়ে, জামাতকে 20%, এনসিপি কে 10%, চরমুনাইকে 5%, বাকি ভাগগুলো তারা যেভাবে করছে 25% সকল দল থেকে, 10% সাধারণ, মানে বাংলাদেশের এখন যারা উপদেষ্টা হয়েছেন তাদের মধ্য থেকে যারা ক্লিন, যারা ভালো কাজ করছে তাদেরকে রেখে এভাবে যদি আমরা একটা সরকার বা একটা পার্লামেন্টও
গঠন করতে পারি। কেউ কেউ ভাবছে যে এটা অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচনের জন্য। আমি বলি হ্যাঁ, নির্বাচনের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছে 30শে জুনের পরে একদিনও থাকবেন না, এরপরে প্রয়োজনে আমরা রাষ্ট্রপতির পদটা ইউনূস স্যার চলে গেলে কার মাধ্যমে ফিল আপ করতে পারি, এই কথাগুলো আলোচনার টেবিলে থাকতে পারে, যে আমরা রিয়েল আওয়ামী লীগকে সর্বশেষ বিচারটা শেষ করে ইলেকশনটা করব, সংস্কারটা সম্পূর্ণ করে আমরা ইলেকশনটা করব। এই মধ্যে যদি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী থাকেন আর ওনার দলের থেকে যদি আরো 5-7 জন থাকেন, এরপরে আর ইলেকশনের এই যে ইলেকশন চাই ডিসেম্বরের ভিতরে, এই কথাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর যদি স্থানীয় সরকার নির্বাচনটা তারা দিয়ে দেন এর মাঝে, তাহলে দলীয় জেলা উপজেলা লেভেলের সবাই ব্যস্ত হয়ে যাবে। স্থানীয় সরকার নির্বাচন ঈদের আমেজের মতো তারা করতে থাকবে। তখন আর কেন্দ্রীয় সরকার তারেক রহমান সাহেবের সাথে যে 5-7 জন আছেন, বাকিরা অনেকে যারা আসন পাবেন না, যারা সংসদে যেতে পারবেন না, তারা অবশ্য একটু তুলফাল মাতামাতি করবেন, তারেক রহমান সাহেবকে ভালোভাবে সেই কাজটা করতে দিতে চাবেন না। কিন্তু তার জন্য আমি মনে করি প্রয়োজনে 300 জনের পার্লামেন্ট সহ তৈরি করা হোক, তারপরেও ঐক্যটা আসুক, তারপরেও ভালোবাসাটা আসুক, তারপরও ভারত বিরোধীটা আমরা শক্তিশালী ভাবে করি, তারপরও সবাই মিলে আমরা দেশটাকে গড়ি, আমাদের মাকে সবাই মিলে ভালোবাসি। আমরা যেন এই ক্রাপূর্ণত না করি যে 2টা সিট বেশি পাইলাম না 2টা সিট কম পাইলাম, আমি বড় পদ পেয়ে গেলাম, আমি তো সবগুলা পাবো। এই ভাবনা থেকে যেন আমরা ফেরত আসি, আমরা যেন সার দিয়ে স্যাক্রিফাইস করে আমরা যেন সবাই মিলে একটি সুন্দর অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করতে পারি। আজকের এই সেমিনারের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কালকেই সম্ভবত উনি জাপানে চলে যাচ্ছেন 4 দিনের জন্য, উনি 31 তারিখে ফেরত আসবেন। এরই মাঝে 31 তারিখ 250 জনের টিম নিয়ে চায়না থেকে, চায়নার বাণিজ্য মন্ত্রী আসছেন। 1 জুন বিশাল তাদের সাথে একটি সেমিনার আছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জাপান থেকে 31 তারিখে এসে 1 তারিখে ওই চায়না প্রতিনিধিদের সম্মেলনে অংশগ্রহণ করবেন। প্রিয় দর্শক, ঈদও চলে আসছে, কিন্তু আমি মনে করি এরই মাঝে ইউনূস স্যার জাপান চলে গেলেও কার্যক্রমটা যেন থেমে না যায়, বিজ্ঞ মানুষরা যেন এই কার্যক্রমটা এগিয়ে নিয়ে যায়। ইউনূস স্যারের স্থলাভিষিক্ত সবাই মিলে যে প্ল্যানটা করবে, ওই প্ল্যানটা ইউনূস স্যারকে নিয়ে দিলে আমার মনে হয় না ইউনূস স্যার না বলবে। ইউনূস স্যার বরঞ্চ খুশি হয়ে আলিঙ্গন করবে, এভাবে এক হাতে তারেক রহমানকে বুকে নিবে, আরেক হাতে জামাত আমিরকে বুকে নিবে। কারণ ইউনূস স্যার জানে তারা 2 জন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী, তারা 2 জন বাংলাদেশের পরবর্তী নেতা। তাই তারা যদি উনাকে পাশে এসে উনাকে শক্তি দান করে অক্সিজেন দেয়, তাহলে উনি রাষ্ট্রপতি হিসাবে বিশ্ব দরবার থেকে, আমাদের জাপান থেকে আমরা শুনতেছি স্মরণকালের সবচেয়ে বড় বিনিয়োগ জাপান থেকে ইউনূস স্যার আনবেন। জাপানে উনি যাচ্ছেন, সেই কারণে প্রিয় দর্শক, আমরা ইউনূস স্যারকে যেন সারা পৃথিবী থেকে অর্থ সম্মান এনে বাংলাদেশটাকে উনি শেষ বয়সে ঘরে যেতে পারেন, সেই জায়গায় উনাকে সম্মানের জায়গায় প্রেসিডেন্ট বানিয়ে আমরা যদি এই চুপুকে বের করতে পারি, আমরা যদি আসিফ নজরুলকে বের করতে পারি, তারপরে সেনাবাহিনীর বিষয়টা সবাই মিলে সিদ্ধান্ত নিবে, সেনাপ্রধান নতুন কেউ আসবে নাকি ওয়াকারুজ্জামানই থাকবে, সেই বিষয়টা যদি ফাইসালা হয় সবার মধ্যে, ঐক্যমতের মধ্যে, তাহলে আমার মনে হয় সোনার বাংলা সোনা দিয়ে গড়তে আমাদের বেশি সময় লাগবে না। আমি সবার জন্য দোয়া করি, সবাইকে ভালোবাসি, সবার প্রতি বিনয়ের সাথে বলছি আমরা যেন এই ঐক্যে আসতে পারি। এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। কেটিভি 24 কে সাবস্ক্রাইব করে আমাদের হাতকে শক্তিশালী করবেন, এই প্রত্যাশা রাখি। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো মাসুক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।